শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো, দেশ বিদেশের খেলার শেষ খবরগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমরা আজকে কথা বলবো ক্রিকেট বোর্ড থেকে সভাপতি নাজমুল হাসানের পাপনের পদত্যাগ নিয়ে। পাপন যুগের অবসান হয়েছে ঠিক এক যুগ পর। 2012 সালে তিনি সভাপতি হয়েছিলেন, প্রথমে মনোনীত, পরে 13 সাল থেকে নির্বাচিত। সেই 12 থেকে 24 অর্থাৎ এক যুগ পর নাজমুল হাসান পাপন অধ্যায়ের সমাপ্তি ঘটল ক্রিকেট বোর্ডে। এবং ক্রিকেট বোর্ড সংস্কারের প্রথম প্রত্যক্ষ ধাপ যদি বলি আমরা, নতুন সভাপতি নির্বাচনের মাধ্যমে হলো। খুব দ্রুতভাবে হয়েছে এবং খুব তাড়াহুড়ো করে হয়েছে এটাও বলতে হবে। শর্টকাট পদ্ধতি একটা বের করেছে, সেই পদ্ধতিতে হয়েছে। ফারুক আহমেদ সাবেক অধিনায়ক, তিনি কাউন্সিলরও ছিলেন না, সেখানে কাউন্সিলর হয়েছেন, পরে পরিচালক হয়েছেন, পরে সভাপতি হয়েছেন। এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন মেহরাব হোসেন ওপি। মানে প্রথমে এই ক্রিকেট বোর্ডের পরিবর্তন এটা খুব প্রত্যাশিত ছিল। যখন সরকারের বদল হয়েছে, ক্ষমতার পালা বদল হয়েছে, বাংলাদেশের সব ইনস্টিটিউশনাল জায়গাগুলোতে আসলে সংস্কার করা হচ্ছে, সেখানে ক্রিকেট বোর্ডও হবে এমনটাই বলা হচ্ছিল। সেই জায়গায় আপনার মতামত প্রথমটাই জানতে চাই যে কেমন হলো, নতুন সভাপতি কেমন? প্রথমত অভিনন্দন ফারুক ভাইকে, যিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। এবং দেখুন, পট পরিবর্তনের কারণে রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা, প্রতিটা জায়গায় সেক্টরে কিন্তু পরিবর্তন আসছে। সেদিক থেকে দেখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা পরিবর্তন আসবে, সেটা একটা আভাসই ছিল, কিন্তু সেটা আজকে পরিণত হলো। তো তারপরে আমার কাছে মনে হয় যে জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ক্রিকেটার্সদের জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা কিন্তু খুব উজ্জ্বল দৃষ্টান্ত এবং একটা মাইল ফলক হয়ে থাকবে যে কোনো ক্রিকেট প্লেয়ার বোর্ড প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ক্রিকেট বোর্ডে বাংলাদেশ। এবং ক্রিকেটারদের স্বার্থে তিনি কাজ করবেন, ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করবেন, আমরা সবাই প্রত্যাশী। কিন্তু তারপরেও ফারুক ভাই সম্বন্ধে বলতেই হয়, খুব জ্ঞানী একজন লোক এবং ক্রিকেট বোদ্ধাও বটে। এবং আমি আশা করি যে বাংলাদেশ ক্রিকেট উন্নয়নে তিনি একটা ভালো একটা ভূমিকা রাখবেন। এবং পাশাপাশি যেসব ডিরেক্টররা আছেন, তো সম্মিলিতভাবে কাজটা যদি গুছিয়ে করা যেতে পারে আরও সৌন্দর্য বাড়বে। এবং আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেটের ইতিমধ্যেই কিন্তু নারী টি-20 বিশ্বকাপ কিন্তু বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আমাদের আরেকটু ইন্টারন্যাশনাল কমিউনিকেশন যদি আইসিসির সাথে আরেকটু ভালো সম্পর্ক গড়া যেতে পারে, সেদিক থেকেও হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে ফারুক আহমেদ সম্পর্কে, নাজমুল হাসান পাপন সম্পর্কে, কিন্তু তার আগে একটু সচিবালয়ে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী ইকরাম হোসেন আছেন এবং ক্রিকেট বোর্ডের এই আলোচিত সভাটি সচিবালয়ে হয়েছে। প্রথম কথা হলো যে এটা নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল যে সরকার কি এখানে নজরদারির মধ্যে রেখেছিল কিনা, হস্তক্ষেপ করবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো উঠেছে। কেন সচিবালয়ে, সেটার একটা ব্যাখ্যা গতকাল ক্রিকেট বোর্ড একটা প্রেস রিলিজে দিয়েছেন যে তারাই অনুরোধ করেছেন মন্ত্রণালয়কে একটা নিরপেক্ষ কিংবা একটা নিরাপদ ভেন্যু দেওয়ার জন্য। আসলেই কি সেটা সত্য, নাকি এর মধ্যে আসলে অন্য কিছু আছে আপনার মনে হয়? রেজওয়ান, শুধুমাত্র যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে শুধু সেজন্য এই সভাটি ব্যতিক্রম নয়। এই সভাটি আসলে আরও অনেক কারণেই ব্যতিক্রম। এটা যদি দেখা হয় যে সংক্ষিপ্ততম একটা সভার মধ্যেও কিন্তু আজকের সভাটি হয়ে গেল। এবং আপনি জায়গার কথা বলছিলেন, একই সঙ্গে উপস্থিতির কথাও বলছিলেন, এবং যে প্রেক্ষাপটে হলো সব কিছু মিলে আসলে একটা ব্যতিক্রম। যেটি বলছিলেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয় কেন হলো, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আসলে হয়েছে। এবং বিসিবিতে গত কয়েকদিন থেকে এই পরিচালক যারা 8 জন এবং পরবর্তী 2 জন যুক্ত হয়ে যে 10 জন পরিচালক এখানে এসেছেন, তারা কি বিসিবিতে কতটুকু যেতে পারতেন? যেহেতু গত কয়েকদিন থেকে তারা বিসিবিতে যাচ্ছেন না, সেজন্যই নিরাপত্তার ব্যাপারটা সামনে আনা হয়েছে। এবং এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আসলে সময় বলে দেবে। তবে বিসিবি মনে করছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে এই বৈঠকটি হওয়া সবচেয়ে বেশি নিরাপদ ছিল, সেজন্যই আসলে এই বৈঠকটি এখানে হয়েছে। আরেকটা জিনিস জানতে চাই যে 13 জন পরিচালক অনুপস্থিত ছিলেন আজকের এই সভায়, তারা কি কেউ ভার্চুয়ালি জয়েন করেছিলেন আগের সভাপতি নাজমুল হাসানের মতো, নাকি না তিনিও যোগ দেননি কিংবা তারাও যোগ দেননি? কিছুক্ষণ আগে এখানে প্রধান নির্বাহী বের হচ্ছিলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কি হয়েছে। তিনি বলছিলেন যে নাজমুল হাসান পাপনই শুধুমাত্র যুক্ত হয়েছিলেন এবং বাকি যে 13 জন পরিচালক তারা এই সভায় অনুপস্থিত ছিলেন। এবং বিসিবির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী 2টি সভা আহ্বান করা হবে। সেই 2টি সভায় যদি এই 13 জন পরিচালক অনুপস্থিত থাকেন, তাহলে গঠনতন্ত্র অনুযায়ী তাদের যে সদস্যপদ, পরিচালক পদ সেটি বাতিল হবে। এমনটাই আসলে প্রধান নির্বাহী বলছিলেন। তার মানে এই বোর্ডই থাকবেন, সেইখানে যে শূন্যস্থানগুলো তৈরি হবে সেখানে কিভাবে অন্য নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হয় সেটার পথে খুঁজে বের করছে এখন ক্রিকেট বোর্ড এবং সরকার। আমি যদি লুকিয়ে না বলি, একদমই সরকারও এটার সাথে জড়িত।
এখন, আপনি যদি দেখেন যে 25 জন পরিচালকের মধ্যে একজন কিন্তু মারা গেছেন, আলমগীর আলো, অর্থাৎ 24 জন পরিচালক ছিলেন। আজকে এখানে 8 জন পরিচালক যারা এতদিন ধরে কাজ করেছেন তারা এখানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে কাউন্সিলর এবং পরিচালক হয়ে এসেছেন 2 জন, ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, অর্থাৎ 10 জন এখানে আজকে যুক্ত ছিলেন। বাকি 13 জন এখানে ছিলেন না। এবং এই 13টি পদে আসলে কিভাবে কি হবে, এবং তারা যদিও এটা সময় সাপেক্ষ, যেহেতু আরও 2টি মিটিং করতে হবে, সেই 2টি মিটিংয়ে যদি তারা না থাকেন, পরবর্তী তাদের পদগুলো যখন শূন্য হবে, এমনকি ইতিমধ্যে একটা পদ কিন্তু শূন্য হয়ে গেছে, সেটা হচ্ছে নাজমুল হাসান পাপনের পদ। তো বাকি পদগুলো যখন শূন্য হবে, সেই শূন্য পদগুলোতে কিভাবে নির্বাচন হবে, নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে, সেটা 3টায় ফারুক আহমেদ কথা বলবেন গণমাধ্যমের সামনে বিসিবিতে। সেইখানেই আসলে তার কাছে নিশ্চয়ই আমরা জানতে চাইবো, তখন হয়তো বিস্তারিত জানা যাবে। সেটা অবশ্যই তিনি হয়তো বলতে পারবেন, কিংবা তিনি হয়তো বা ছেড়ে দিবেন জাতীয় ক্রীড়া পরিষদের উপর, আমি জানি না। কিন্তু একটা জিনিস আমার জানা, যে শূন্য পদগুলো তৈরি হবে সেখানে কি নির্বাচন হবে, নাকি ওই এলাকা থেকে একটা রিপ্লেসমেন্ট কাউকে কাউন্সিলর করা কিংবা পরিচালক করা হবে, এরকম কোনো পদ্ধতির কথা আপনি শুনছেন? প্রথমত রেজওয়ান, আমরা যতটুকু জানি যে আইসিসি গঠনতন্ত্র কিংবা বিসিবির গঠনতন্ত্র পড়ে, সেখানে হচ্ছে যে অনির্বাচিত প্রতিনিধি কিংবা অনির্বাচিত পরিচালকের কোনো সুযোগ নেই। এখন পরিবর্তিত পরিস্থিতিতে গঠনতন্ত্রের নানা ধরনের ব্যাখ্যা থাকে, সেই ব্যাখ্যাগুলো কীভাবে আসবে আমি ঠিক এখন বলতে পারছি না। তবে যতটুকু গঠনতন্ত্রতে লেখা আছে সেই অনুযায়ী আসলে নির্বাচনী হওয়ার কথা, এবং সেই নির্বাচনী প্রক্রিয়ায় আমরা অনেকবারে দেখেছি নাজমুল হাসান সহ অনেককেই প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছে। তো সেই প্রক্রিয়াগুলো আসলে কিভাবে কি হবে, সেরকমটা হবে, কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, নাকি আসলে যাদেরকে মনোনীত করা হচ্ছে তারা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবেন, কিভাবে আসবেন, সেগুলো আসলে এখনই বলা যাচ্ছে না। শেষ প্রশ্ন আপনার কাছে, যে ক্রিকেট বোর্ড সংস্কার কিংবা পুনর্গঠনের যে প্রক্রিয়া, তার একটা ধাপ দেখলাম, ফারুক আহমেদ সভাপতি হলেন, কিন্তু 8 জন পরিচালক পুরনো থেকে গেলেন, সেইটা আসলে আগের বোর্ডকেই তো কন্টিনিউ করা, মানে সেই পুনর্গঠনটা আসলে কি প্রপারলি হলো কিনা, কিংবা তাদেরকে নিয়ে নতুন সভাপতি কিংবা নতুন যে 2 জন পরিচালক এখন পর্যন্ত নিয়োগ হয়েছেন তারা কিভাবে এগিয়ে নেবেন পুরনোদেরকে সঙ্গে নিয়ে? রেজওয়ান, কাগজে কলমে আসলে যেটাই থাকুক না কেন, আমরা যতটুকু বুঝতে পারছি সেটি হচ্ছে এনএসসি মনোনীত যে 2 জন পরিচালক এখানে আজকে এসেছেন, ফারুক আহমেদ তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং নাজমুল আবেদিন ফাহিম, তারাই হচ্ছে মূলত বোর্ডটা চালাবেন। বাকি যারা আছে তাদেরকেই শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্যই রাখা হচ্ছে। অর্থাৎ বোর্ডটা আপনি যদি না ভাঙতে চান তাহলে একটা কোরাম পূর্ণ করতে হয়, পরবর্তী সভাগুলোতে 9 জনের একটা কোরাম থাকতে হয়। সেই কোরামগুলো পূর্ণ করার একটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে এই 8 জনকে এখন পর্যন্ত রাখা হয়েছে, এবং পরবর্তীতে এই 8 জনও কি আসলে বোর্ডে থাকবেন কিনা, বা এই 8 জনের মধ্যে কেউ থাকবেন কিনা, সেটা এখনো আসলে পুরোপুরি পরিষ্কার না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ইকরাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই দুপুর 3টায় নতুন সভাপতি ফারুক আহমেদ ক্রিকেট বোর্ড কার্যালয়ে কথা বলবেন, প্রথম সংবাদ সম্মেলন করবেন, তা আমরা নিশ্চয়ই দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আরও অনেক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব সেই মুহূর্তে। আপনারাও চাইলে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে কিন্তু ফোন করতে হবে সেজন্য। আমাদের সঙ্গে মেহরাব হোসেন ওপি আছেন। ওপি, আমরা শুনছিলাম পুরো ইকরামের কাছ থেকে কথাটা, যে প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়ায় আমি পরে যাচ্ছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এক যুগ নাজমুল হাসান পাপন ছিলেন একটা বোর্ড সভাপতি, তার নির্বাচিত হয়েছিলেন 3 টার্ম, একবার মনোনীত ছিলেন। বাইরে তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু ক্রিকেট বোর্ডে কেউ কখনোই তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে আমরা কোনো পক্ষেই দেখিনি। সেটা ক্রিকেট বোর্ড এমপ্লয়ি তো করেইনি, বোর্ড পরিচালকরা করেনি, তার আশেপাশে অন্য সংগঠকরাও কেউ করেননি। তার মানে কি উনি পারফেক্টলি ক্রিকেট বোর্ড চালাচ্ছিলেন? মানে তার কি কোনো ভুল ত্রুটি তুলে ধরার কোনো সুযোগ কারো ছিল না? ভুল ত্রুটি বলবো না, আমার কাছে মনে হয় যেটা ইকুয়েশনে অনুযায়ী তার ভালো কাজ খারাপ কাজ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটাকে ঘিরে যেহেতু ছিল এবং বাংলাদেশ জাতীয় দল যদি পারফর্ম করেছে তিনি অবশ্যই বাহবা পেয়েছেন, খারাপও যখন করেছেন তিনি তখন কিন্তু খারাপ কথাও শুনতে হয়েছে। তো সেই বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে গুরু দায়িত্বটা কিন্তু ছিল ক্রিকেটারদের, এবং ক্রিকেটাররা যে টার্ম পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশ ক্রিকেট অনেক সময় খুব ভালো ক্রিকেট খেলেছে এবং অনেক সময় খুব খারাপও করেছে। তো সেদিক থেকে ক্রিকেটারদের উপরে ভর করেই কিন্তু তার কিন্তু পথ চলা, এবং তিনি বাহবাও পেয়েছেন বেশ। এবং পারফরমেন্সের জন্য বাংলাদেশ, অবভিয়াসলি বাংলাদেশ ন্যাশনাল টিমের পারফরমেন্সের জন্যই। তো কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্বেচ্ছাচারিতা আমি বলবো না, তো ঠিক
দল নির্বাচন নিয়ে অনেক প্রসঙ্গই আসতে পারে, দল গঠন নিয়ে, কোচ নির্বাচন নিয়ে। এই প্রসঙ্গগুলোতে আমার কাছে মনে হয় যে যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু সম্মিলিতভাবে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, এবং তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন আমি সেটা বলবো না, সেখানে সমস্ত পরিচালকের সিদ্ধান্ত, তাদের মতামত ছিল এবং তিনি সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো এভাবেই কিন্তু প্রক্রিয়াগুলো কিন্তু হয়েছে। তো আফটারঅল আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট এগিয়েছি না পিছিয়েছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আমরা আজ 2000 সনের টেস্টে প্রথম টেস্ট খেলেছিলাম, কিন্তু 2024 এখন আমরা টেস্ট র্যাঙ্কিংয়ে কোথায় আছি, বা টেস্ট র্যাঙ্কিংয়ে ভালো করতে পারছি না কেন? এই সমস্ত পরিচালনাগুলো করলেই কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেট কোথায় আমরা দাঁড়িয়ে আছি। তো এখান থেকে অবশ্যই ভালো হওয়ার কথা ছিল, কিন্তু যেটা হয়নি। তো আমার কাছে মনে হয় যে ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, নিশ্চয়ই তিনি এইসব নিয়ে অবশ্যই মাথা ঘামাবেন এবং ইন্টারফেয়ার অবশ্যই তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে করবেন, যে কোথায় কোথায় আমাদের দুর্বলতাগুলো ছিল যেগুলো আমরা করতে পারিনি কিন্তু এখন করা উচিত। কিন্তু বাট ইটস নেভার টু লেট। আমার কাছে মনে হয় এখনও সুযোগ আছে বাংলাদেশে ভালো কিছু করার, এবং যেটা বিগত দিনগুলোতে হয়নি, যেগুলো আমরা করতে পারিনি, আমরা ক্রিকেটাররা বা ক্রিকেট প্লেয়াররা অবশ্যই মুখিয়ে থাকবেন, সামনের দিকে তাকিয়ে থাকবেন যে ফারুক আহমেদ কী করেন, এবং তার কাছ থেকে ভালো কিছু এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় প্লেয়াররা এগিয়ে যাবে অবশ্যই। মানে কিন্তু আমি বলছি ফারুক আহমেদ একটা অন্তর্বর্তী সিচুয়েশন, একটা পরিস্থিতির কারণে তিনি এসছেন। এই বোর্ডের মেয়াদও খুব বেশি নেই, আগামী বছরের অক্টোবর পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত। আমি যদি 1 বছর মেয়াদ আছে, এই 1 বছরে কি এগুলো অনেক কিছু চেঞ্জ করা সম্ভব আপনার মনে হয়, পুরো স্ট্রাকচারগত? অফকোর্স আমি বিশ্বাস করি, এই কারণেই বিশ্বাস করি যে দুজন নিযুক্ত হয়েছেন তাদের ক্রিকেট মস্তিষ্ক আমার কাছে মনে হয় যে অনেক অনেক ভালো, এবং তারা জানেন যে বাংলাদেশ ক্রিকেটটাকে কোথায় নিয়ে যেতে হবে, এই প্রক্রিয়াগুলো কিভাবে করতে হয় সেগুলো খুব ভালো করে জানেন। এবং এই দুজন আমার কাছে মনে হয় যে তাদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয় অবশ্যই তারা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম গড়ে দিতে পারবে। এবং স্ট্রাকচারগত দিক থেকে আমার কাছে মনে হয় যে যাদেরকে নেওয়া হয়েছে তারা খুব অভিজ্ঞ একজন লোক, এবং তাদেরকে স্বাধীনতা অবশ্যই দিতে হবে এবং কাজ করার সুযোগগুলো তৈরি করে দিতে হবে। কিন্তু বাট রেজাল্ট যে খুব তাড়াতাড়ি আসবে আমি সেটা বলছি না, কিন্তু বাট অপেক্ষা করতে হবে এর জন্য। তো একটা নতুন প্রক্রিয়ার ভিতর দিয়ে যেহেতু যাবে, তো অবশ্যই একটু সময় দেওয়া প্রয়োজন, এবং এই প্রক্রিয়াতে আপনি এগোতে চাইলে আমার কাছে মনে হয় কিছু আপস অ্যান্ড ডাউনস আসতে পারে, কিন্তু সেটা আমাদের মেনে নিয়ে আমাদের চলতে হবে। আমি একটা জিনিস জানতে চাই যে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে কিন্তু আর্থিক অনিয়ম দুর্নীতির অভিযোগ খুব একটা আমরা পাই না, ক্রিকেট সংক্রান্ত আমি কথাই বলছি, কিন্তু তার আশেপাশে বেশ কিছু পরিচালক এবং কর্মকর্তা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে নানাভাবে ক্রিকেটকে মানে একদম এক মুঠোয় নিয়ে নেওয়া, কিংবা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে আসলে কলঙ্কিত করা, অনেক ধরনের অভিযোগ আছে। সেই কর্মকর্তাদের কেউ কি এই বোর্ডেও থেকে যাচ্ছেন কিনা, তাদের নিয়ে কি আসলে ক্রিকেট সংস্কার করা সম্ভব? দেখুন, কে করেছেন আমার কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, বা আমরা সেরকমভাবে আমরা গভীরে গিয়ে সেটা আমরা দেখতেও পারি না এমপ্লয়াররা, কারণ ডিরেক্টরদের পদগুলো অনেক বড় উঁচু পদে, এবং আমরা সেগুলো নিয়ে কোনো কথা বলতে পারিনি কখনো। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি এরকম হয়ে থাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, এবং যারা জড়িত অবশ্যই আমার কাছে মনে হয় যে গুরুতর অপরাধ অবশ্যই তারা করেছেন। কিন্তু তারপরে আমার কাছে যেটা মনে হয় কেউ এটা করেছেন এখনও কিন্তু প্রমাণিত হয়নি। কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু গণমাধ্যমে দেখি বা লোকমুখে শুনেছি এই বোর্ড ডিরেক্টর এটা করেছে, এই বোর্ড ডিরেক্টর এটা করেছে, কিন্তু লোকমুখে শুনে, কিন্তু প্রমাণিত কিন্তু হয়নি। আনলেস যত পর্যন্ত প্রমাণিত না হবে, চাপের মুখে অনেকেই সে সময় বলতে সাহস পাননি, সামনে আসতে সাহস পাননি, এমনটাও আমরা শুনি। নিশ্চয়ই আমরা আরও কথা বলবো মেহরাব হোসেন আপি আপনার সঙ্গে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হবে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা ফিরে আসবো একটু পরই, সঙ্গেই থাকবেন। নাজমুল হাসান পাপন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আমাদের সঙ্গে আছেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য মেহরাব হোসেন অপি, সাবেক ক্রিকেটার, প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। আপনি বিরতির আগে বলছিলেন যে ক্রিকেট বোর্ডের সাফল্য নির্ভর করে জাতীয় দলের পারফরমেন্সের উপর। জাতীয় দল ভালো করলে ক্রিকেট বোর্ডের অন্য কার্যক্রম আসলে সামনে আসে না, সেটাই হাইলাইট হয়ে ভালো বলেই সবাই মনে করেন। খারাপ করলে জাতীয় দল তখন সমালোচিত হন। কিন্তু এই খারাপ করার দায়টা কি কেউ নিবে না? কারণ এই নাজমুল হাসান পাপনের আমলে আমরা এই দায়টা কাউকে নিতে দেখিনি। আমি যদি 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা আপনার মনে আছে, আরব আমিরাতে হয়েছিল, তখন বলেছিলেন তিনি পরের ওয়ার্ল্ড কাপ, কিন্তু তারপরে তিনি সেটা অস্বীকার করেছেন। এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়ার পর তিনি বলেছেন যে বাংলাদেশ ব্যর্থ হয়নি, বাংলাদেশের নতুন ক্রিকেটাররা অনেকগুলো ছিল, তারা অনেক ভালো খেলেছে বলেই তিনি মনে করেন। দায়টা কেউ নিতে চায় না, ব্যর্থতার দায়টা কি কারো নেওয়া উচিত কিনা, এবং বোর্ড সভাপতি হিসেবে তার কাছে সামনেই বেশি যাবে কিনা, যেই হোক সেটা নতুন ফারুক আহমেদের সামনেও আসবে কিনা? দেখুন, আপনি সাফল্যর দায় নিতে চান কিন্তু ব্যর্থতার দায় নিতে চান না, সেটা কিন্তু হতে পারে না। তো উভয় পক্ষেই কিন্তু আমার কাছে মনে হয় যে সামঞ্জস্য রেখেই কিন্তু সব কিছু কিন্তু চালানো উচিত। বাংলাদেশ ক্রিকেট ভালো করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো করছে, খারাপ করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড খারাপ করছে, এটা কিন্তু
হয়তো কেউ বলতে পারতো না, সাহসিকতা দেখাতো না বিভিন্ন কারণজনিত কারণে, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কিন্তু এখন সময় এসেছে যে আপনার জবাবদিহিতার সব জায়গায় জবাবদিহিতা থাকতে হবে, এবং জবাবদিহিতা থাকার কারণেই আপনার ব্যর্থতার দায়টাও কিন্তু নিতে হবে। তো সেদিকে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে অবশ্যই যেহেতু এত পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই পরিবর্তনটাও আসা উচিত। যদি ফেইলার হই অবশ্যই দায় নিজের কাঁধেই নিতে হবে, এবং নিজের কাঁধে নিয়েই আমি থাকি না থাকি সেটা পরে, কিন্তু দায়টা নিতে হবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে যারাই এখন থেকে বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করবেন বা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য থাকবেন, অবশ্যই তাদের এই মন মানসিকতা নিয়েই কাজ করা উচিত যে দায়ভারটা যদি খারাপও হয় আমারই নিতে হবে, ভালো হলে আমারই নিতে হবে। তো এইভাবে মন মানসিকতা নিয়ে কাজ করা উচিত আমার কাছে মনে হয়। নতুন সভাপতি ফারুক আহমেদের কাছে আপনার 3টি চাওয়া যদি আমরা জিজ্ঞেস করি, কি কি? প্রথমত আমাদের স্ট্রাকচারটা যেরকম আছে এটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে, এটা কি আপনি মাঠ স্টেডিয়াম বলছেন নাকি ক্রিকেট স্ট্রাকচার? ক্রিকেট স্ট্রাকচারটাই আমি বলছি, ক্রিকেট স্ট্রাকচারটা সুন্দরভাবে গুছিয়ে নতুন করে পথ চলা শুরু করা, এবং তরুণদের আরও অনুপ্রাণিত করা, যেমনটা আপনার স্কুল ক্রিকেটটা আরও ঢালাও করে সাজানো, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যৎ ক্রিকেট প্লেয়ার বের হয়ে আসার জন্য। তৃতীয়ত হচ্ছে আপনার আমাদের ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত করা, এবং মাঠ এবং উইকেট দিকে অবশ্যই নজর রাখা, যাতে করে আমাদের ক্রিকেট প্লেয়াররা হার্ড উইকেট সারফেসে যাতে ভালো ক্রিকেট খেলতে পারে। এবং আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল যখনই আমরা বাইরে খেলতে যাই প্রতিটা জায়গায় কিন্তু হার্ড উইকেট সারফেসে কিন্তু খেলতে হয়, কিন্তু যেটা কিনা আমাদের বাংলাদেশে তারা খেলে অভ্যস্ত নয়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এই গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিসের দিক থেকেও তার অতিরিক্ত মাত্রায় একটু নজর রাখা উচিত, এবং উইকেটের আচরণটা যাতে ইন্টারন্যাশনাল মানের হতে পারে, এবং আমাদের খেলোয়াড়রা যাতে সেখানে মানসম্পন্ন হয়ে তারপর আপনার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে পারে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় এই 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আর অন্যান্য বাহ্যিক যেই সব দিকগুলো আছে, কনস্টিটিউশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, এর জন্য সিইও আছেন, অবশ্যই সেসব জায়গায় তিনি দেখভাল করবেন। কি পরিবর্তন আসা উচিত আপনার কি মনে হয়? যে এখন এক ধরনের নির্বাচন যেটা হয়, যে কারণে অনেক জায়গা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই হয়ে যাচ্ছেন, 4 জন কাউন্সিলর মিলে একজন নির্বাচন করছেন, 7 জন মিলে একজনকে নির্বাচন করছেন, মানে একটা খুবই ছোট ছোট একটা এরকম কাঠামো করে রাখা হয়েছে যাতে করে নির্বাচনের পথটা এরকম হয়। এই মুহূর্তে যেরকমভাবে আছে অবশ্যই আমার কাছে মনে হয় যে পরিবর্তন আসা উচিত, এবং যিনি স্পোর্টসের দায়িত্বে আছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি অবশ্যই একটা হয়তো তাদের সচিব যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন নিয়ে যদি কোনো চেঞ্জ আনতে হয় অবশ্যই আনা উচিত। অবশ্যই। আমরা আরেকটু জানতে চাই যে ফারুক আহমেদের কথা বলছিলেন, যে ফারুক আহমেদ একা কিংবা এই যে 2-3 নতুন পরিচালক, তারা কি আসলে চেঞ্জ করে দিতে পারবেন? সবাই যদি তাদেরকে সহযোগিতা না করেন, সেটা বাইরে থেকে আপনি বলি কিংবা অন্য ক্রিকেটাররা বলি কিংবা ক্রিকেট সংগঠকরা বলি, সাপোর্টাররা বলি, প্লেয়াররা বলি, সবার সমর্থন না পেলে একা ফারুক আহমেদ কিংবা একা নাজমুল আবেদিন ফাহিম কি আসলে পুরো চেঞ্জ করতে পারবেন? দেখুন, সমর্থন পাওয়ার না পাওয়ার কথা নয়, যেহেতু এখানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং দায়িত্বটা এই কারণে দেওয়া হয়েছে তাদের উপর বিশ্বাস আছে যে না, বাংলাদেশ ক্রিকেটকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অন্য যারা আছেন তাদেরকেও এটা মেনে নিয়েই পথ চলতে হবে, এবং এটা যদি তারা মেনে নিয়ে চলতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই ভালো করে, বাংলাদেশ ক্রিকেট উন্নয়নের জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সেদিক থেকে সেটা মাথায় রাখা উচিত, এবং তাদের 2 জনকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেরকমভাবে অ্যাডভাইস করবে, যেরকমভাবে প্ল্যান দিবে, আমার কাছে মনে হয় যে সেই প্ল্যান অনুযায়ী যদি আমরা একত্রে কাজ করতে পারি তাহলে আমাদের উন্নতি করা সম্ভব অবশ্যই, এবং ভালো কিছু আমরা ফলাফলও পাবো। ওকে, আপনি এই যে মেয়েদের ওয়ার্ল্ড কাপটা সরে গেল, এটা তো একটা ধাক্কা বাংলাদেশের জন্য। আপনার কি মনে হয় যে সামনের অন্য কোনো সিরিজগুলো আসলে সরে যাবে না, কিংবা সামনে বাংলাদেশে ঠিক মতোই ক্রিকেট চলবে? বাংলাদেশ পাকিস্তান একটা যে সিচুয়েশনে পড়েছিল একটা সময়, সেরকম অবস্থায় হবে না? আই বিলিভ নট, এইরকমভাবে না হোক সেটাই দোয়া করি। কিন্তু তারপরেও একটা ভেরি আপসেট নিউজ যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছে, এবং সিকিউরিটি পারপাস হোক যেটাই হোক, হয়তো আইসিসি মনে করেছে না বাংলাদেশে করা এই মুহূর্তে ঠিক হবে না, এই জন্যই সরিয়ে নিয়েছে। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় এটা যাতে আমরা পুনরাবৃত্তি না হয়, এবং বাংলাদেশের যে ধরনের ক্রিকেট পরিবেশ ছিল সেই পরিবেশটা যাতে সেরকমভাবে বজায় রাখে, এবং বিদেশি দলগুলো যাতে বাংলাদেশে খেলতে আসতে পারে সেইভাবে আমার কাছে মনে হয় পথ আগানো উচিত। ধন্যবাদ আপনাকে মেহরাব হোসেন অপি। আমাদের সময় শেষ। আমরা বলছিলাম পাপন যুগের অবসান হয়েছে, ফারুক যুগের শুরু হলো। সেই যুগটায় যেন আসলে খুব ভালো কিছু আমরা দেখতে পারি বাংলাদেশের ক্রিকেটে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।